তারা নিউজ তথ্য কথায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তথ্য কথায় বাংলার একটি প্রাচীন লোক ঐতিহ্য, লোক শিল্প নিয়ে এবং লোক সংস্কৃতি নিয়ে কথা বলবো। আজকে আমরা যে শিল্প নিয়ে, যে লোক সংস্কৃতি নিয়ে এবং যে লোক উৎসব নিয়ে কথা বলবো সেটির নাম ঝাপান। প্রধানত বাঁকুড়ার বিষ্ণুপুর সহ গোটা দক্ষিণবঙ্গে এই ঝাপান উৎসব পালন করা হয়। সংক্রান্তির দিন মূলত এই ঝাপান উৎসব পালন করা হয় এবং এই ঝাপান উৎসব নিয়ে একটি তথ্যচিত্র আমরা আজকে আপনাদের দেখাবো এবং আমাদের সঙ্গে রয়েছেন এই তথ্যচিত্রের পরিচালক মনোজিৎ অধিকারী। আপনাকে স্বাগত মনোজিৎ বাবু আমাদের এই অনুষ্ঠানে। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে ফোন করতে পারেন 40073264 এবং 40073265 এই দুটো নাম্বারে। আপনাদের কোনো মতামত থাকলে বা বাংলার প্রাচীন ঐতিহ্য, বাংলার প্রাচীন উৎসব নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি চলে আসতে পারেন। মনোজিৎ বাবু, প্রথমেই একটা বিষয় আপনার কাছে জানতে চাইব। ঝাপান বাংলার প্রচুর লোক উৎসবের মধ্যে একটি, তো সেই ঝাপান জিনিসটি কি যদি আমাদেরকে একটু বলেন। ঝাপান মূলত আমরা যে অনুষ্ঠানটা দেখি সেটা হচ্ছে যে আমাদের আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন যে বর্ষাকালটা, সেই সব মানে দক্ষিণবঙ্গে বনাঞ্চলে প্রচুর সাপের উপদ্রব হয় এবং সেই সাপের উপদ্রব থেকে বাঁচবার জন্য গ্রামবাসীরা তারা মা মনসার পুজো করে এবং সেই মা মনসার পূজা করার পরে তারা মা মনসার সামনে সাপ খেলা দেখায়, বিশেষত সাপুরে বা বেদেরা। এইটাকেই আমরা ঝাপান বলে থাকছি আর কি। ওই উৎসব কেন্দ্রিক যেটা অনুষ্ঠান সেটাকেই ঝাপান বলা হচ্ছে, অর্থাৎ মনসা কেন্দ্রিক বা মূলত অনুষ্ঠানটা। প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? আমরা এটা মানে বাংলার প্রায় সব প্রান্তেই দেখা যায়, তবে দক্ষিণবঙ্গে বেশি দেখা যায়। আর আমাদের যে কাজটা মূলত এটা বাঁকুড়া বিষ্ণুপুর এই অঞ্চলেরই কাজটা করা হয়েছে আর কি। এইরকম একটি বিষয়কে কেন হঠাৎ করে চুজ করলেন তথ্যচিত্র তৈরি করার জন্য? এটা বলা যায়, আমি যেহেতু লোকসংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছি সেহেতু আমার লোকসংস্কৃতি বা এই লোক উৎসব এগুলো আমাকে ভীষণভাবে টানে। আর গ্রাম জীবনের কথা বলতে আমার ভালো লাগে, সেই জন্যই চলে যাওয়া, ক্যামেরা দিয়ে কাঁধে গ্রামে গ্রামে ঘুরে কাজ করা। কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো? ভীষণ ভালো, কারণ গ্রামের মানুষরা প্রচুর মানে সহযোগিতা করেন বলেই আমরা কাজগুলো করতে পারছি। তারা এখনও প্রচণ্ড কষ্ট করে এই সংস্কৃতিগুলোকে বাঁচিয়ে রেখেছে বলে আমরা এখন দেখতে পাচ্ছি। আগামী দিনে কী হবে আমরা সেটা জানি না, তো যতটা পারা যায় সেগুলোকে বন্দি করে রাখা আগামী দিনে হয়তো অনেকের অনেক কাজে লাগবে। একেবারেই। এই আমরা জানি, আপনি যেমনটা বললেন যে মা মনসার সামনে বিভিন্ন সাপ নিয়ে বিভিন্ন খেলা দেখানো হয় এবং গুণিনরা সেই খেলা দেখান বছরের একটি নির্দিষ্ট সময়, মূলত বর্ষার সময়। তো সেক্ষেত্রে এটা আমরা জানি মা মনসা তিনি অনার্য দেবী। আর্য সংস্কৃতির মধ্যেও দক্ষিণবঙ্গের বিরাট একটা অংশ আর্য সংস্কৃতির সঙ্গেও কিন্তু এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এই উৎসব ঝাপান। তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? দেখুন, আমাদের অনেক উৎসবই অনার্য অবস্থায় ছিল, সেখান থেকে এখন আর্য এই অবস্থায় এসে গেছে। সুতরাং একটা মিক্স কালচার ঘটেছে। সেটা তো শুধু এই ঝাপান উৎসবে না, অনেক এরকম লোক উৎসব আছে যেখানে আমরা এই মিক্স কালচারটা দেখতেই পাচ্ছি। সুতরাং একটা তো স্রোত আস্তে আস্তে চলে আসছে, সেটা খুব একটা খারাপ আমার মনে হয় না, কিন্তু চলছে এটা সবচেয়ে বড় কথা, নাহলে হয়তো হারিয়েই যাবে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে বাংলার প্রাচীন মঙ্গল কাব্যেও আমরা এই উৎসবের উল্লেখ দেখেছি, ঝাপানের উল্লেখ দেখেছি। সেক্ষেত্রে একদম বহু প্রাচীন ইতিহাসের একটা দলিল বলা যায়। রক্ষা করার জন্য আমরা যেমন প্রথমেই বলছিলাম যে ধীরে ধীরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে, সময়ের অন্তরালে হারিয়ে যাচ্ছে এই উৎসব। এই উৎসবকে রক্ষা করার জন্য, এই শিল্পীদের রক্ষা করার জন্য কোনো উদ্যোগ কি রয়েছে? সরকারি উদ্যোগ কিছু তেমন নেই, কিন্তু গ্রামীণ মানুষদের নিজস্ব একটা উদ্যোগ রয়েছে। তারা মনে করে তাদের এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা উচিত। তারা প্রচুর কষ্ট করে এটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং সেইভাবে এখনও পর্যন্ত চলছে। হয়তো কিছুটা যে স্রোত ছিল সেটা হয়তো কিছুটা কোথাও কম, কোথাও বেশি, এবং অনেক জায়গায় তো উঠেও গেছে, কিন্তু ক্ষীণ অবস্থা হলেও এখনও বহমান। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এটা বজায় থাকে। যে সমস্ত শিল্পীরা বা যে সমস্ত গুণিনরা যারা এই খেলা দেখান, তারা মূলত কি করেন? মানে বছরে একটা নির্দিষ্ট দিন তারা ঝাপান উৎসবে খেলা দেখান, বাদবাকি বছরটা তারা কীরকমভাবে কাটান? মানে কি তাদের পেশা? সেখানে কেউ চাষবাস করছে, কেউ দিনমজুর খাটছে, কেউ আবার হয়তো বেদেরা যারা আছে তারা সব খেলা দেখাতেই ব্যস্ত থাকছে, কেউ রিক্সা টানছে সেটাও দেখেছি, কেউ বিড়ি শ্রমিকের কাজ করছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা এইভাবে ব্যস্ত থাকে, কারণ এখন তো অনেক আবার আইন হয়েছে যার জন্য ওরা মানে বন্য প্রাণী বা বন্য জীবজন্তু রক্ষণ করতে পারছে না, সেহেতু একটা অসুবিধা তারা ফিল করছে প্রতিনিয়ত।
সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে অন্য জীবিকার সাথে তারা সামিল হচ্ছে। এই বছর এই দিনটাতে হয়তো তারা কিছু সাপ টাপ ধরলো টরলো এই করলো, এবং আমি যেটা জিজ্ঞাসা করলাম এরপরে কী হয় বললো আমরা আবার সাপটাকে ছেড়েও দেবো, কারণ আমাদের রাখার আইন নেই, আমরা ছেড়ে দেবো, আবার সময় পেলে আমরা ধরে নেবো। এবং আমি বললাম ধরবেন কী করে, তাও আমাদের কাছে বললো চলুন দেখবেন। তো ওরা কী করে, কী করে মাটি শুঁকে কী করে চেনে জানি না, কিন্তু দেখা গেল যে একটা গর্তের কাছে গিয়ে কিছু করলো টরলো, তারপর দেখা গেল সাপ একটা বেরিয়ে গেলো, ধরেও ফেললো। অর্থাৎ ওদের এই জোরটা আছে বলে দেখলাম আমি, এটা চাক্ষুষ একদম। আমি আমার বাড়িতেও দেখেছি বহু বেদেরা এসে মাঝে মাঝে সাপ ধরে নিয়ে যাচ্ছে এইভাবে। মানে প্রকৃতির সঙ্গে মানুষের একটা অঙ্গাঙ্গিভাবে একাত্ম হয়ে যাওয়া, সেই জন্য এবং প্রকৃতির সঙ্গে থাকতে হবে। আমরা জানি ওই অঞ্চলের মানুষদের তাদের প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, প্রকৃতির সঙ্গে তাদের সহাবস্থান। সেই কারণেই কি তারা প্রকৃতির মতো করে নিজেদেরকে বানিয়ে নিয়েছে? অবশ্যই আমাদের লোকসংস্কৃতি বা লোক উৎসবগুলো দেখবেন বেশিরভাগই প্রকৃতির সাথে রিলেটেড, এবং আমরা এই ছবিটা তো দেখতে পাবো একটা ফার্টিলিটি কাল্টের একটা নমুনা পাচ্ছি, কারণ আমরা মনসা দেবী সব জায়গায় হয়তো পাচ্ছি না, সেখানে দেখা যাচ্ছে মনসার ডাল পূজা হচ্ছে, অর্থাৎ এই বৃক্ষ একটা রাখছি আমরা, এটা একটা বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ প্রকৃতি এসে যাচ্ছে, সিম্বলিক হিসাবে হোক যেভাবেই হোক এসে যাচ্ছে, কিন্তু এবং মনসার শীষডাল পুজো হয় এটা আমরা সবাই জানি, তাহলে একটা গাছ এসে যাচ্ছে কিন্তু ঘুরে ফিরে যেভাবেই হোক। একেবারেই আপনি যেমনটা বললেন যে মনসার শীষডাল পুজো হচ্ছে, সেটা আমরা সবাই জানি, সবাই দেখেছি। সেক্ষেত্রে একদিকে গাছ আর একদিকে সাপ, মানে প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া। এবং আজ থেকে বহু বছর আগে আমরা যেমন বললামই দর্শক বন্ধুদের যে মঙ্গল কাব্যেও আমরা এই উৎসব যাপন উৎসবের উল্লেখ দেখেছি। তার মানে তারা হয়তো সেই সময় বর্তমান সময়ের শিক্ষা, বর্তমান সময়ের উন্নতি সেটা হয়তো ছিল না, কিন্তু প্রকৃতিকে যে রক্ষা করা প্রয়োজন, প্রকৃতিকে যে রক্ষা না করলে মানুষও রক্ষা পাবে না, সেই শিক্ষাটাকেই তারা প্রকৃতির থেকেই পেয়েছিলেন। অবশ্যই, এবং সেই ধারাবাহিকতা এইভাবে আমরা এখনও লক্ষ্য করছি যে সেটা দেখা যাচ্ছে যে এখনও তারা সেইভাবে গাছের ডাল পূজা করছে, এবং বিভিন্ন সময়ে বিশেষত আদিবাসী বেল্টে দেখা যায় যে ওদের গাছকে একটা পূজা করা, গাছকে মানে মেনটেন করার একটা লক্ষ্য আমরা সবসময় দেখে থাকি। সেটা হয়তো ঝাঁপান উৎসবে আমরা এটা দেখছি, কিন্তু অনেক ক্ষেত্রে বিয়ে উৎসবেও দেখি একটা গাছ বপন করা হয়। এইভাবে ওরা প্রকৃতিতে ওরা মেনটেন করার খুব চেষ্টা করে, কারণ ওরা জানে এইটা থেকে আমাকে সারা জীবন বা সারা বছরটা চলতে হবে, আহরণ করে হোক, চাষবাস করে হোক, যেভাবে হোক। সেই জন্য প্রকৃতিটাকে কোনোরকমই ধ্বংস হতে দিতে চায় না আর কি। আপনি প্রথমেই বললেন যে আপনি লোকসংস্কৃতির ছাত্র। লোকসংস্কৃতির ছাত্র হিসেবে আপনার কি মনে হয় এই ধরনের যেগুলো উৎসবগুলো রয়েছে, অনুষ্ঠানের আগে আপনি বলছিলেন শুধু চাপান নয়, বহু উৎসবই, বাংলার বহু উৎসবই সেটা আজ সময়ের অন্তরালে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটা হয়তো ইতিহাসের পাতায় জায়গা পাবে। এই লোক উৎসবগুলোর গুরুত্ব কতটা বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে ধরে রাখার জন্য, সেগুলোকে ফিরে দেখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? অবশ্যই খুবই দরকার, কারণ আমরা আস্তে আস্তে হয়তো মডার্ন কালচারের দিকে অনেকটাই এগিয়ে আসছি, কিন্তু দেখা যাবে অনেক কিছুই সেইখান থেকেই সৃষ্টি হয়েছে যে আজকে আমরা ট্রান্সফর্ম হতে হতে এই দিকে চলে আসছে। তো সেই ক্ষেত্রে হয়তো এই দিকে আধুনিকতার দিকে আমরা ঝুঁকলেও লোক সংস্কৃতি, লোক উৎসব অবশ্যই বাঁচিয়ে রাখার দরকার আছে, নাহলে হয়তো আমরা একটা ঐতিহ্যকে বা একদিন হয়তো হারিয়ে ফেলবো, যেটা কোনোদিন হয়তো খুঁজে পাওয়া যাবে না। এটা আমার মনে হয় অবশ্যই আমাদের দরকার, সবারই দৃষ্টি রাখার দরকার যে এই সংস্কৃতিগুলোকে কী করে বাঁচিয়ে রাখা যায়, এটা খুব প্রয়োজন আমাদের। তার জন্য সবারই উচিত সবাই এগিয়ে এসে এটাকে অন্তত যেভাবে যতটা পারা যায় সাথ দেওয়া। দেখতে পাচ্ছি এখানে একটা মৃৎশিল্প, একটা টেরাকোটা বা এটা খুব এখানে চল, এবং দেখবেন মনসা বাড়ি, মনসা ঝড় যেগুলো আছে, বা বিভিন্ন মানে ঘটপট যে এগুলো, সেগুলো কিন্তু সবই ওইভাবে হচ্ছে। প্লাস পিতল কাঁসারও একটা দেখা যায়, সোলার একটা ইউটিলিটি এখানে প্রচুর দেখা যাচ্ছে, যে এইগুলো পূজার অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে, সে কদম ফুলই হোক বা সোলার কোনো মালাই হোক, যেভাবেই হোক। অর্থাৎ বিভিন্ন শিল্পীরা এতে কিন্তু একটা তাদের নিজের জীবিকার একটা জায়গা করে নিতে পারছে। এবং আরও একটা ব্যাপার বলা হয় যে এরা কিন্তু সবাই স্বনির্ভর হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং ওরা মানে টেরাকোটার কাজ নিতে বিদেশেও পাড়ি দিচ্ছে, অনেক পুরস্কারও পাচ্ছে। সুতরাং অর্থাৎ হয়তো এইটার জন্য পায়নি, কিন্তু উৎসাহটা তো পেয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে, এটাই একটা বিশাল ওদের কাছে অবদান রয়ে গেল বিভিন্নভাবে। সুতরাং ঠিকই আছে সব কিছু। কোন সময় এই উৎসব হয়? আমরা বললে আগেই বলছি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই সময়গুলো মূলত আমরা দেখতে পাই। এবারে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়, এবং আরও একটা মজা হচ্ছে সবাই কিন্তু একই সময় সংক্রান্তিতে করছে না, এবং ওরাও একটা চিন্তা করে যে আমি যদি ভাদ্র মাসে সংক্রান্তিতে করি, কেউ আশ্বিন মাসে সংক্রান্তিতে করছে, কেউ শ্রাবণ মাসে সংক্রান্তিতে, অর্থাৎ এই যে মার্কেটটা সবাই মিলে পেতে চায়,
বোঝাতে পারছি কি? অর্থাৎ ওই আমি যে টেরাকোটার সামগ্রীটা এখানে বিক্রি করছি, একই দিন হলে আরেক জায়গায় যেতে পারলাম না। সুতরাং যদি ঘুরিয়ে ফিরে হয়, এই মানে পসরাগুলো আমি আবার ওখানে নিয়ে যেতে পারছি। সুতরাং এই যে ব্যাপারটা, সেই জন্য ওরা একটা ঠিক করে নেয় কীভাবে করবো, অর্থাৎ কিছুটা অর্গানাইজ হয়ে তো ওরা মনে হয় এগুলো করে, যার ফলে একই ব্যবসায়ী আমরা এখানেও যেমন দেখছি, ওই প্রান্তে গিয়ে দেখতে পাচ্ছি সে এসেছে, এটাই আর কি। এবং একটা গরুর গাড়ি বা একটা ঠেলা গাড়িতে তারা মালপত্র নিয়ে সারাক্ষণ ঘুরছেই, রাত্রিটা ওর তলায় কাটিয়ে দিচ্ছে, আবার একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেই জৌলুস কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। একদমই। এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? আপনি লোকসংস্কৃতির ছাত্র, সেই হিসেবে আপনার কাছে এই প্রশ্নটা করছি। না, একটা হচ্ছে যে ঐতিহ্যবাহী একটা ব্যাপার এসে গেছে, যে ওইখানটা মানেই একটা ভালো হবে, এবং তারাও সেই ঐতিহ্যটাকে বহন করবে জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। আবার আমার অন্য জায়গায় যখন দেখা যাচ্ছে সেখানে হ্যাঁ হয়, তবে ওইভাবে হয় না, বা হতো আস্তে আস্তে ভাঁটা পড়ে যাচ্ছে এই ব্যাপারটা। যে কিন্তু বিষ্ণুপুর বাঁকুড়া মানে একটা হ্যাঁ ঝাঁপান মানে ওইখানে এখন বিখ্যাত, অন্য জায়গায় অতটা নয়। আর বাঁকুড়া অন্য জায়গাতে আছে, কিন্তু অতটা তারা ওন্দাতে যেমন হয়, কিন্তু অত বড়োভাবে হয় না, হয় ঠিক আছে এরকম আর কি। আমরা জানি বাঁকুড়ার রাজার কুলদেবতা একজন সর্পদেবীকে বাঁকুড়ার রাজা কুলদেবতা হিসেবে মানতেন। সেক্ষেত্রে এর কি কোনো সেই ঐতিহ্যই কি হতে পারে। এক গ্রামে আমরা দেখবেন একটা সাক্ষাৎকারও আছে, উনি বলেছেন যে ওই বাঁকুড়ার যে রাজার ব্যাপারটা জড়িয়ে আছে সেটা একটা রিলেট করছে বলে মনে হয়, এবং সেই ঐতিহ্যটা এখানেও বহন করে যাচ্ছে এখনোভাবে, যার জন্য হয়তো এখানে ওই লোকের সমাগমটা বেশি বা অনুষ্ঠানটা বড় করে হয়। নাহলে অন্য জায়গার বেদেরা এখানে চলে আসে কেন? কিছু তো একটা প্রত্যাশা তাদের আছেই, ওই ঐতিহ্য বহনকারী হোক বা এখানে বেশি লোক আসবে, দুটো পয়সা বেশি হবে, যে কোনোভাবেই হোক। একেবারে। আরও একটা বিষয় জানতে চাইবো যে সাপকে নিয়ে যে খেলা দেখানো, মা মানুষের কাছে যে খেলা দেখানো, সেই বিষয়টা আপনি খুব কাছ থেকে দেখেছেন। আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখাবো, সেই তথ্যচিত্র দেখাবো। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? মানে বিষধর সাপ তাদেরকে ধরে আনছে, ধরে এনে তাদেরকে খেলা দেখাচ্ছে, খেলা দেখিয়ে আবার নির্দিষ্ট দিন পর সেটাকে ছেড়ে দিচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আমার সামনে কিন্তু একটা বিষধর সাপকে ধরে আনলো, মানে সাপ ধরার পর কি সাপের বিষটা? হ্যাঁ, বিষটা ওরা বারও করেছে, আমার সামনেই বার করলো চাপ দিয়ে, যে আমি বললাম ব্যাপারে কী হবে, বললো আমরা এটা ফেলে দেবো। আমার সামনে কিন্তু ওরা মাটিতে পুঁতে দিয়েছে। আমি বললাম এটা তো প্রচুর দামে বিক্রি হয়, বলে আমরা জানি সেটা, কিন্তু আমরা করবো না, এটা মাটিতে পুঁতে। এখন যাই না আমাদের ক্যামেরা উঠবে বলে কি কোনো কারণে, কিন্তু ওরা মাটিতে পুঁতেই দিয়েছিল আমার সামনেই। সুতরাং একটা ব্যাপার যে ওরা বিষটা উগড়ে ফেলে দিয়েছিল, ফেলার পরে ওটাকে তারা ইউজ করেছিল সাপগুলোকে, এটা একটা ব্যাপার। আমরা মানে খুব ভাগ্যবান, আমরা সাপের মানে ডিম পেয়েছি, সেই ডিম ফুটে বাচ্চা হয়েছে, সেগুলো এখানে ছবিতে আছে, দেখা যাবে সেই বাচ্চাগুলো খেলা করছে। আর অবাক হয়েছি, সাপগুলোকে মুখে নিয়ে মানে মনে হচ্ছে চাউমিন খাচ্ছে, এরকমভাবে সাপগুলোকে মুখে নিয়ে খেলা দেখাচ্ছে। এই ওদের কাছে ওটা কোনো ব্যাপার নয় আর কি। মানুষের একটা কোপ যদি পড়ে, সেই ভয়টাও আছে যে আমি যদি আজকে এটাকে মিসইউজ করি, হয়তো আগামী দিনে এর ফল আমাকে পেতে হতে পারে। না, আমি সেটাই বলছি যে সেই সরলতাটা তাদের আছে, যে মা মনসার কোপ পড়বে যে কোনোভাবেই হোক। ধর্মের তৈরি তো সেই জন্যই হয়েছিল, মানুষ যাতে সঠিকভাবে সঠিক পথে চলে, মানুষ যাতে কোনো অন্যায় না করে, ধর্মের ভয় দেখিয়ে বা অন্যান্য জিনিসের ভয় দেখিয়ে তাকে সঠিক পথে রাখা। এবং তারা এখনও এতটাই সরল যে সেই হাজার হাজার টাকা, লাখ লাখ টাকায় সেই সাপের বিষ যদি তারা সংগ্রহ করতে পারে, সেগুলো বিক্রি করতে পারবে, সেটা জেনেও তারা সাপের বিষটাকে ফেলে দিচ্ছে। যেখানে আমরা মানে তথাকথিত শহরের লোক, তারা কিন্তু অনেক বেশি অনৈতিক কাজ করতেও তাদের হাত কাঁপে না, হয়তো অনেক সময় তাদের হাত কাঁপে না, কিন্তু তারা সেই আদিবাসী মানুষগুলো যারা এই খেলা দেখাচ্ছেন, তারা কতটা সরল, সেই জিনিসটা বোধহয় এই আপনি যেটা দেখেছেন যে দুর্লভ দৃশ্য এবং তাদের প্রমাণ, সেটা বোধহয় খুব আমার অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা ওদের মিসইউজ করছি, মিসগাইড করছি, আমাদের স্বার্থ চরিতার্থকে বজায় রাখার জন্য ওদেরকে আমরা এক্সপ্লয়েট করছি। এটা আমার অনেক ক্ষেত্রে মনে হয়েছে, সেটা আমার থেকে হয়তো ওরা আরও ভালো জানে। এবং আমরা ওদেরকে কাজের জন্য যে এটা করছি, সেটা ওরা পরেই বলেছেন যে ঠিক সবাই যেভাবে করছে আপনারা কিন্তু সেভাবে করছেন না, এই আর কি। অর্থাৎ ওদেরও মনে হচ্ছে যে আমরা অন্য কিছু চাইছি। হ্যাঁ, তো ওরা সেইভাবে আরও খুব খুশি হয়েছে, আমাদেরকে প্রচুর কিছু সহায়তা দেখিয়েছে, যেটা হয়তো অন্যকে অনেককেই দেখাতে পারেনি। এবং আমরা অনেক ফুটেজ এখানে ইউজ করিনি, যেটা ওরা দেখাবো না বলে আর কি। একদম। আমরা এই আলোচনায় থাকবো এবং জাপান নিয়ে আরও অনেক আলোচনা রয়েছে, আরও অনেক প্রশ্ন রয়েছে, আরও অনেক কিছু জানার রয়েছে। তবে ছোট্ট একটা বিরতির পর, এবং বিরতির পর আমরা এই তথ্যচিত্রটি আপনাদের দেখাবো জাপান, তারপর আবারও ফিরে আসবো আমরা আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন মনোজিৎ বাবু, এই তথ্যচিত্রের পরিচালক, এবং সঙ্গে থাকবে আপনাদের ফোন 40073264 এবং 40073265।